নোয়াখালী আছে, এবার বরিশাল নেই। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের সংস্করণে যদি বরিশাল ফ্র্যাঞ্চাইজি থাকতো, তাহলে আমার মনে হয় অন্য যে আগের বিপিএল গুলো হয়েছিল তার চেয়ে এবার কিছুটা হলেও ভিন্ন মাত্রার আমেজ যোগ করতে পারত। যেহেতু বিপিএল এ এবার বরিশাল ফ্র্যাঞ্চাইজি নেই, তাহলে তাদের কথা নাই বলি, কিন্তু প্রথমবার বিপিএল এ খেলতে আসা নোয়াখালী এক্সপ্রেস এবার কেমন করবে। নোয়াখালীর বিশাল এবং বড় একটা ফ্যান বেচ রয়েছে, তাদেরকে আসলে নোয়াখালী কেমন খেলা উপহার দিতে পারে, এবারের বিপিএল এ তারা কত দূর যাবে, তাদের ব্যাটিং গভীরতা কতটুকু, তাদের বোলিং এর জাজটা কেমন হবে, সেটি নিয়ে আজ আলোচনা করব। প্রথমে জানিয়ে রাখি, নোয়াখালী এক্সপ্রেসে উল্লেখযোগ্য যে তারকা ক্রিকেটাররা রয়েছেন, এর মধ্যে হাসান মাহমুদ, সৌম্য সরকার, কৌশল মেন্ডিস, জনসন চার্লস এবং হাবিবুর রহমান সোহান। নিলামে তারা সবচেয়ে বেশি দাম দিয়ে কিনেছিল এই হাবিবুর রহমান সোহানকে। 50 লক্ষ টাকা দিয়ে তারা দলে ভিড়িয়েছিল। তার চেয়ে কম দামে তারা কিনেছিল মাহিদুল ইসলাম অঙ্কন এবং জাকির আলী অনিকের মতো তারকা ক্রিকেটারকে। নোয়াখালীর ব্যাটিং অর্ডারে টপ অর্ডার কেমন হতে পারে? টপ অর্ডার আমার মনে হয় তাদের যে ব্যাটিং টপ অর্ডার, সেখানে অন্য যে কোনো ফ্র্যাঞ্চাইজির তুলনায় তারা অনেক শক্তিশালী টপ অর্ডার গঠন করেছে। এর মধ্যে হাবিবুর রহমান সোহান, সৌম্য সরকার, জনসন চার্লস এবং কুশল মেন্ডিসের সঙ্গে মাস সাদাকাত। এই মাস সাদাকাত কিন্তু কিছুদিন আগে এশিয়া কাপ রাইজিং স্টার্সে দুর্দান্ত ব্যাটিং করেছিল। তার অলরাউন্ডার নৈপুণ্যে কিন্তু পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল। আর একই টুর্নামেন্টে এই হাবিবুর রহমান সোহান 35 বলে সেঞ্চুরি করেছিলেন, যিনি বাংলাদেশের টি-20 ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করেছিলেন। আর কুশল মেন্ডিসের কথা যদি বলি, আসলে তিনি ধারাবাহিক পারফর্ম করে আসছেন এখন পর্যন্ত শ্রীলঙ্কা দলের হয়ে। সম্প্রতিও তিনি দারুণ পারফরমেন্স করছেন। জনসন চার্লস কিছুটা বয়স হয়েছে, কিন্তু নিজের দিনে তিনি দুর্দান্ত ব্যাটিং করে থাকেন এবং বড় ইনিংস খেলার তার সামর্থ্য রয়েছে। তবে ক্যারিয়ারের পিক টাইম পার করে এসেছেন এই জনসন চার্লস। তিনি কিন্তু এর আগে বিপিএল আরো কয়েক সংস্করণে খেলেছেন। এর মধ্যে তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন একাধিকবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে, এবং সেখানে তার ফাইনালে দুর্দান্ত ইনিংস খেলারও রেকর্ড রয়েছে। আর সৌম্য সরকার সব মিলিয়ে তিনি আসলে জাতীয় দলের হয়ে কিছুদিন দলের বাইরে রয়েছেন, কিন্তু সৌম্য তিনি আসলে যে কোনো বোলার অসহায় এবং আত্মসমর্পণ করতে হয়, এরকম দৃশ্য আমরা অনেকবার দেখেছি। আর সৌম্যর যে অবলীল এবং সাবলীল যে ব্যাটিং, যেটা আসলে টি-20-র জন্য খুব ভালো যায়, আমার মনে হয় নিজেদের কন্ডিশনে এবং এশিয়ার এই কন্ডিশনে কুশল মেন্ডিস কিংবা মাস সাদাকাত, হাবিবুর রহমান সোহান, সৌম্য সরকার এবং জনসন চার্লস, যিনি ইতিপূর্বে বিপিএল অনেকবার খেলেছেন, সব মিলিয়ে এই অভিজ্ঞ এবং এশিয়ার কন্ডিশনে খাপ খাইয়ে নেওয়ার মতো এই দুর্দান্ত একটা টপ অর্ডার ব্যাটিং তাদের রয়েছে। আমার কাছে মনে হয় নোয়াখালী এক্সপ্রেসের যে টপ অর্ডার, তারা যে কোনো বোলিংকে আসলে গুঁড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। পাওয়ার প্লেতে যে সুবিধা আদায় করার ব্যাপার থাকবে, সেটি নিশ্চয় তারা কড়াই গন্ডায় আদায় করে নেবেন। নোয়াখালীর মিডল অর্ডারও খুব দারুণ। মাহিদুল ইসলাম অঙ্কন, সৈকত আলী, জাকির আলী অনিক এবং পাকিস্তানের হার্ডিটার হায়দার আলী রয়েছেন তাদের মিডল অর্ডার ব্যাটিং লাইন আপে। কিন্তু তারপরেই কিন্তু তাদের আরেকটি চমক রয়েছে, অভিজ্ঞ মোহাম্মদ নবী রয়েছেন, দারুণ ফিনিশার যাকে বলা হয়। তার সঙ্গে জাকির আলী। আসলে তাদের লোয়ার অর্ডারের যে ফিনিশিংটা, তারা এই দুজনের উপরে আসলে দায়িত্ব থাকবে। মিডল অর্ডারে তাদের আরও রয়েছেন, তিনি হলেন শাহাদাত হোসেন দীপু। কিন্তু সৈকত আলী, হায়দার আলী এবং শাহাদাত হোসেন দীপুকে দিয়ে কি আসলে তারা মিডল অর্ডারে যে কাজটা, এটি প্রপার কি আসলে চালিয়ে যেতে পারবেন কিনা? এর মধ্যে আমার মনে হচ্ছে হায়দার আলী বেশ লম্বা সময় ধরে পাকিস্তানের জাতীয় দলে আসলে সুযোগই পাচ্ছেন না। সৈকত আলী বড় শট খেলতে পারেন, কিন্তু ধারাবাহিক হতে পারবেন কিনা বিপিএল এই প্রশ্নটা থেকে যায়। তবে মাহিদুল ইসলাম অঙ্কন হতে পারেন গুরুত্বপূর্ণ একটা, তাদের রোল প্লে করতে পারেন। তারপরে কিন্তু মোহাম্মদ নবী, সব মিলিয়ে জাকের আলী অনেকের উপর অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে কিংবা অবদান রাখতে হবে তাদেরই। নোয়াখালীর বোলিং আক্রমণটা কেমন হবে? আমার কাছে এখন পর্যন্ত মনে হয় নোয়াখালীর বোলিং আক্রমণে, বিশেষ করে যদি পেস বোলিং আক্রমণের কথা বলি, হাসান মাহমুদ, সেখানে রেজাউর রহমান রাজার সঙ্গে জুটি বাঁধবেন পাকিস্তানের গতি তারকা ইহসানুল্লাহ। এবং তাদের সঙ্গে শেষ মুহূর্তে তারা আরেকটি সাইনিং করেছে আফগানিস্তানের যে পেসার, সেটা হলো বিলাল সামি। হাসান, রেজা কিংবা এহসানুল্লাহ ও বিলাল সামিকে দিয়ে শেষ পর্যন্ত আসলে তারা হয়তো ভালো শুরু করতে পারবেন পাওয়ার প্লেতে, কিন্তু ডেথ ওভারে আসলে তারা কতটুকু কার্যকর হবেন, এই প্রশ্নটা কিছুটা হলেও থেকে যায়।
আমার মনে হয় নোয়াখালী এক্সপ্রেসের স্পিন বোলিং আক্রমণে কিছুটা দুর্বলতা রয়েছে। সেখানে নাজমুল ইসলাম অপু, যিনি দীর্ঘদিন যাবৎ আসলে জাতীয় দলের সুযোগ পান না, ঘরোয়া লিগে খেলে থাকেন, তার সঙ্গে আবু হাসিম স্থানীয় ক্রিকেটার। তবে শেষ মুহূর্তে মোহাম্মদ নবী ও জহির খানের ইনক্লুশন কিছুটা হলেও তাদের যে দুর্বলতা স্পিন বিভাগে কিছুটা হলেও স্টাবল হয়েছে। তবে শেষ পর্যন্ত এই স্পিন আক্রমণ দিয়ে কি আসলে তারা বহুদূর যেতে পারবে কিনা বিপিএলে, যেখানে রান ক্রস বা উইকেট হবে বলে আসলে আশা করা যাচ্ছে, সেখানে বোলারদের জন্য যে একটা স্পিনও যে বৈচিত্র্য থাকা দরকার, নোয়াখালী থেকে আসলে সেই বৈচিত্র্য আছে কিনা এই প্রশ্নটা আসলে থেকে যায়। আমার মনে হয় নোয়াখালী যে দুর্দান্ত দল গঠন করেছেন সেখানে তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন তাদের যে অভিজ্ঞ কোচ খালেদ মাহমুদ সুজন, যিনি বিপিএলকে চ্যাম্পিয়নও করেছেন, ঢাকা ফ্র্যাঞ্চাইজিকেও অনেক আগে। দীর্ঘদিন যাবৎ তিনিও আসলে ট্রফি খরায় ভুগছেন এই বিপিএলে। তার সামনে তার যে অভিজ্ঞতা সেটি প্রয়োগ করে বিপিএলে আরেকটি ট্রফি কি তারা জিততে পারবে কি না শেষ পর্যন্ত সেটি আসলে অপেক্ষা করতে হবে। তবে আমার মনে হয় নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির যে ব্যাটিং গভীরতা সেটার বিবেচনায় তাদের বোলিং আক্রমণ কিছুটা হলেও দুর্বল, তবে স্পিন নিয়ে তারা কিছুটা হলেও ভুগতে পারে বলে আমার মনে হয়। শেষ পর্যন্ত দেখা যাক বিপিএল এর নিজেদের প্রথম সংস্করণে নোয়াখালী এক্সপ্রেস কত দূর যায়। তবে আমার মনে হয়, আমার প্রেডিকশন, তারা ফাইনাল হয়তো যেতে পারবে কিনা এটা আমার কাছে মনে হচ্ছে তারা হয়তো ফাইনাল নাও খেলতে পারে, তবে শেষ পর্যন্ত হয়তো তারা শেষ চারে যুক্ত হতে পারে, প্লে অফ পর্যন্ত তারা যাওয়ার সম্ভাবনা রয়েছে।